বাদ দাও আপু, আমরা এমনিতেও আর বেশি দিন নেই এখানে। অযথা বিয়ে বাড়িতে কোনো সিন ক্রিয়েট করার দরকার নেই। আমি চলে যাচ্ছি, দেখি বাকিরা কি করে। বাহ, এভাবেই কথার জালে স্বপ্নীল, দিলারা ও আপার পাশাপাশি আমিরাকেও একদিনে পটিয়ে ফেলেছো, তাই না? খুব চালু মেয়ে তো তুমি। ওনার কথায় বিরক্ত বোধ করলেও আর তর্ক করার রুচি নেই রাহিতার। সে বুঝতে চাইবে না, তাকে হাজারবার চেষ্টা করলেও বোঝানো যাবে না এই কথাটা যেন সীমা বেগমকে দেখেই উপলব্ধি করছে সে। তাই আর কথা না বাড়িয়ে রাহিতা চলে যেতে ধরতেই ওকে থামিয়ে দেয় আমিরা। মায়ের কথায় অতিষ্ঠ হয়ে শেষমেশ বলে, আল্লাহর রস্তে চুপ করো আম্মু। আর কত শোনাবে এই মেয়েটাকে? নেহাত ভালো মেয়ে বলে তোমায় ভদ্রভাবে হ্যান্ডেল করেছিল রাহিতা, নয়তো অন্য কেউ হলে বিনা অপরাধে এত কিছু শুনে কোনো দিনই এত ভালোভাবে কথা বলতো না, তেড়াভাবেই উত্তর দিত তোমায়। আর আমি বুঝি না। তুই আমাকে চুপ করতে বলছিস আমিরা? আমাকে এই মেয়ে যে এভাবে নিজের মাসুম ইমেজ তৈরি করে তোদের ব্রেন ওয়াশ করছে, সেটা কেন বুঝছিস না তোরা? স্বপ্নিলের কথা না হয় বাদই দিলাম, পুরুষ মানুষ এমনই হয়, দুদিনও লাগে না তাদের মন এদিক সেদিক হতে। কিন্তু তুই কি করে এত সহজে সব মেনে নিতে পারিস, আমি ভেবে পাই না। কারো জীবন তো আর আমার বা তোমার অনুমানের উপর ভিত্তি করে থেমে থাকবে না আম্মু। আজ হোক কাল হোক আপু যাওয়ার পর স্বপিল ভাইয়াতে বিয়ে করতই। সেটা এখন করা নিয়ে তোমার কিসের এত মাথা ব্যথা আমি বুঝি না একটুও। এত সিম্পল বিষয় বুঝতে পারছিস না? আরে স্বপ্নিল কখনো আনিকাকে ভালোবাসেনি, বুঝেছিস? আরে ও এতদিন আনিকাকে ভালোবাসার নাটক করছিল, নয়তো এত বছরের সম্পর্ক শেষ হতে না হতেই কেউ এত তাড়াতাড়ি বউকে নিয়ে সুখে থাকতে পারে? 1 মাস না যেতেই সংসার করতে পারে? এগুলো তো বুঝবি না তোরা, সবাইকে নিজের মতোই ভাবিস, দেখেই এ ভুল করছিস। তোর বোনও এ কাজ করেছিল, স্বপ্নিলকে বিশ্বাস করে ভালোবেসেছিল, কিন্তু সে যদি জানতো স্বপ্নিল ওকে এভাবে ধোকা দিবে, তবে হয়তো কখনোই ভালোবাসতে পারতো না। মরার আগেই ওর প্রতি সব অনুভূতি শেষ করে মরত। মেয়ের সাথে তর্কের মাঝে মনের সকল কষ্ট অভিযোগ নিংড়ে ফেলেন সীমা বেগম। একই সাথে আক্রোশের অশ্রু ঝরে তার চোখ থেকে। মাকে এভাবে দেখে অশ্রু জমে আমিরার চোখের কোটরেও। তবু নিজেকে সামলে নেয় সে। আজকে সবকিছুর খোলাসা করতেই হবে, মাকে সবকিছু জানাতেই হবে, নয়তো তিনি এই ভুল ধারণা নিয়ে সারা জীবন এভাবেই ঘৃণা করে যাবেন স্বপ্নিল ও রাহিতাকে। তাই মায়ের দিকে শান্ত চোখে চেয়ে আমিরা অত্যন্ত ধীরকণ্ঠে প্রশ্ন ছুড়ল, যদি একটু কখনো জানো যে স্বপিল ভাই আপুকে কোনো ধোকা দেয়নি, উল্টো সে নিজেই ধোকার শিকার হয়েছে, তবে তোমার অনুভূতি ঠিক কী রকম হবে আম্মু? তখন কি তুমি নিজের মতামত পাল্টাবে? মেয়ের হঠাৎ এমন প্রশ্নে আতিকায় থমকে যান সীমা বেগম। বিস্ময়ে হতবিহ্বল তিনি, পাল্টা প্রশ্ন করায় সাহসা পান না যেন। ভাঙা কণ্ঠে কোনো মতে সুধান, মানে কি সব যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? মায়ের ভাবভঙ্গি দেখে শীতল হাসি দেখা গেল আমিরার ঠোঁটে। খানিকটা সময় নিয়ে বেশ ধীরস্থিরভাবেই সে বলে, তুমি এই মাত্র যা শুনেছ সেটাই সঠিক আম্মু। স্বপিল ভাই আপুকে ভালোবাসার নাটক করেনি, বরং আপু ইউকে যে অন্য একজনের সাথে রিলেশনে গিয়েছিল। তোমাদের চাপে দেশে ফিরে বিয়ের কথা চললেও প্রকৃত অর্থে ওর মন সুদূর লন্ডনে পড়েছিল। কিন্তু তোমার ও আব্বুর ভয়ে আপু এ কথাটা কাউকে বলতে পারেনি, এমনকি স্বপিল ভাইকেও না। কারণ আপু জানতো স্বপিল ভাই ভালো মানুষ। সে যদি বিয়ের আগে সত্যিটা জেনে যায়, তখন নিজের মনের বিরুদ্ধে গিয়ে হলেও আপুর খুশির জন্য নিজের বিয়ে ভাঙতো। কিন্তু এমনটা হলে তোমরা সত্যিটা জেনেও যেতে ও সবার সামনে অপমানিত হতে। এই ভয়ে আপু কখনো কাউকে কথা বলে না। মনের কথা মনে চেপে রেখে অসুস্থ শরীর নিয়ে সাথে প্রতিনিয়ত লড়াই করছে আমার বোন।
এভাবেই ধুকে ধুকে মরে একদিন আমাদের ছেড়ে চলে গেল হুট করেই। কথার মাঝে বহুবার গলা ধরে আসছিল আমিরার, তবুও আজ সে থামেনি। আজকে যদি মাকে সবকিছু না জানায়, তবে স্বপ্নিল ও রাহিতার সাথে চরম অন্যায় করা হবে। এদিকে সামনে দাঁড়ানো সীমা বেগম সব শুনে মিটমিট কয়েকের জন্য শুদ্ধ হয়ে গেলেন যেন। অবাক শব্দটাও যেন নেহাত ক্ষুদ্র ঠেকবে তার বিস্ফোরিত মুখভঙ্গির সামনে। বার কয়েক কথা বলার চেষ্টা করেও যেন পারলেন না, যেন বোঝার চেষ্টা করছেন কি থেকে কি হলো। তাকে সামনে নেওয়ার সময় দেয় আমিরা, একই সাথে এক এক করে সবকিছু খুলে বলে মৃত্যুর আগে ওর কাছে দেওয়া আনিকার ডায়েরির কথা। এরপর স্বপ্নিলের অবস্থা দেখে ওর সেটা স্বপ্নিলকে দেখানোর কথা। অবশেষে স্বপ্নিলের সব ভুলে মুভ অন করার কথা। কোনো কিছুই আজ বাদ রাখে না সে। স্বপ্নিল ও রাহিতা যা এতদিন বলেনি, তা আজ হুট করে নিজের আপন মেয়ের কাছে শুনে বাকশক্তি যেন হারিয়ে ফেললেন সীমা বেগম। একদিনে এত ধাক্কা নেওয়ার সক্ষমতা হচ্ছে না ওনার যেন। তার এ অবস্থা দেখে পাশে দাঁড়ানো রাহিতা দ্রুত এগিয়ে গিয়ে একটা চেয়ার নিয়ে আসে এবং সযত্নে তাতে বসিয়ে দেয় সীমা বেগমকে। স্তম্ভিত উনি চেয়ারে বসে এক দৃষ্টিতে রাহিতার দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ। অতঃপর বহুক্ষণ প্রচেষ্টার পর আমিরাকে উদ্দেশ্য করে বললেন, এত কিছু যদি হয়েই থাকে তবে আমায় কেউ জানায়নি কেন? এ কথাটা তোরা সবাই জানতি, শুধু আমি জানতাম না। মায়ের প্রশ্নে আমিরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতদিন আমি স্বপিল ভাই ও রাহিতা ছাড়া কেউ জানতো না, এমনকি দিলারা খালামণিও জানে না। আজকে তুমি শুধু জানলে। মূলত স্বপিল ভাইয়াই আমার নিষেধ করেছিল আর কাউকে জানাতে, তাই তোমায় বলিনি এতদিন। মেয়ের কথায় মা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকেন ওর দিকে কিছুক্ষণ। আমিরা ফের বলে, তুমি যার বিরুদ্ধে আপুকে ভালোবাসার নাটক করার অভিযোগ করেছিলে, আপুকে ধোঁকা দেওয়ার অভিযোগ করেছিলে, আসলে ভিকটিম সে নিজেই। কিন্তু আমার মরা বোনের প্রতি শ্রদ্ধা রেখে সে চায়নি কেউ তাকে ঘৃণা ভরা স্মৃতিতে স্মরণ করুক, কেউ তাকে নিয়ে কটূক্তি করুক। এজন্য স্বপিল ভাই কাউকে কিছু বলেনি কখনো। নীরবে নিজে সয়ে গেছে সব, এবং অনেকটা সময় ধরে নিজেকে সামলে নিয়ে রাহিতা ভাবির সাথে জীবনকে নতুনভাবে উপভোগ করার সুযোগ খুঁজেছে। এবার তুমি বলো, স্বপিল ভাই কি ভুল করেছে? তিনি কি সঠিক সিদ্ধান্ত নেয়নি? মেয়ের কথায় চোখ দিয়ে আর এক দফা নোনা জল গড়িয়ে পড়ে সীমা বেগমের। এসব কথা যে তার অজান্তে ছিল, তিনি কম্পন কালেও ভাবেনি কখনো। আজ একসাথে সত্যটা উপলব্ধি করে যেন কাউকে কোনো কিছু বলার মতো অবস্থায় নেই তিনি আর। বেশ খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ালেন চেয়ার হতে। বাহির থেকে হইচই আওয়াজ আসছে ভীষণ। এমন সময় রাহিতার হাতে থাকা মুঠোফোন বেজে উঠল। স্বপ্নিল ফোন দিয়েছে। সে রিসিভ করতেই স্বপ্নিল বলল, রাহি, কোথায় তুমি? নীতিকে বিয়ে দিব এখন আমরা। তাড়াতাড়ি গেটের কাছে আসো, খুঁজে পাচ্ছি না তোমায়। এই তো আসছি, 5 মিনিট দিন। বলে ফোন কেটে দেয় রাহিতা। তাকে বলার প্রয়োজন হয় না কে ফোন দিয়েছে। সামনে থাকা দুজন মানুষ নিজ হতেই বুঝে নেয়। আমিরা বলে, ভাইয়া ফোন দিয়েছে তাই না? বিদায়ের সময় হয়ে যাচ্ছে হয়তো। সবাই খুঁজছে আমাদের না, চলো যাই। এরপর মায়ের দিক তাকিয়ে নির্দ্বিধায় শুধালো, এখনো কি স্বপিল ভাই বা রাহিতা ভাবির প্রতি তোমার কোনো অভিযোগ আছে আম্মু? মেয়ের প্রশ্নের কোনো জবাব দিলেন না সীমা বেগম। হতাশ ভঙ্গিতে রাহিতার দিক চেয়ে মাথা নুয়ে ফেলল আমিরা। রাহিতাও মন খারাপ করে বিনা বাক্য বয়ে চলে যাচ্ছিল সেখান থেকে। ঠিক এমন সময় হঠাৎ রাহিতার হাত চেপে ধরেন সীমা বেগম। চমকে উঠে তার দিক তাকায় রাহিতা। কোনো কিছু না বলে শুধু আলতোভাবে রাহিতার মাথায় হাত বুলিয়ে দেন সীমা বেগম। ব্যাস, তাতেই যার যা বোঝার ছিল বোঝা হয়ে গেছে। আমিরার মুখে বিশ্বজয়ের হাসি, রাহিতার ঠোঁটের কোণেও মুচকি হাসির রেখা। অতঃপর সব ঝামেলার অবসান ঘটিয়ে তিনজন মিলে চলে যায় বিদায় মেহফিলে প্রধান ফটকের কাছে। মাত্র কিছুক্ষণ হলো বউয়ের বিদায় পর্ব শেষ হয়েছে। কেঁদে কেটে সকলের অবস্থা খারাপ। সবাইকে এভাবে কাঁদতে দেখে নিজের বিদায়ের কথা স্মরণ হয়ে কান্না জমালো রাহিতার চোখের কোণেও।
হাতে থাকা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতেই সেটা নষ্ট হয়ে গেল কিছুক্ষণের মাঝে। বিরক্ত হয়ে সেটা ফেলে দিতেই চোখের সামনে রুমাল শোধালো কেউ। পাশে তাকাতেই ওর দিক তাকিয়ে থাকা স্বপ্নিলের দেখা পায় রাহিতা। নিজ হাতে রাহিতার মুখ ধরে থুতনি উঁচু করে নিজের দিক তুলল স্বপ্নিল। অতঃপর বেশ ধীরে খুব যত্ন সহকারে মুছে দিল অর্ধাঙ্গিনীর চোখের পানি। মোছা শেষে রাহিতার মাথায় বাঁকা হয়ে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে নিজ বুকের কাছে হাত বেঁধে স্বপ্নিল বলল, তুমি এত কাঁদছো কেন? তোমায় তো আর বিদায় দিচ্ছি না ওর সাথে। আপনি বললেই যাব নাকি? আর চোখে চেয়ে রইল রাহিতা। সে ভেবেছিল স্বপ্নিল হয়তো বলবে, তোমায় কোনোদিন যেতেই দিব না আমি, অথবা কোনো সুন্দর কিছু বলবে এর বিপরীতে। কিন্তু স্বপ্নিল তো স্বপ্নিলই। তাই রাহিতাকে ভুল প্রমাণ করে সে বলল, তা অবশ্য ঠিক, তুমি তো সারা জীবনের জন্য আমার ঘাড়ে চড়ে বসে আছো, ওখান থেকে আর নামাবো না বোধ হয়। ওর কথায় চোখ পাকিয়ে তাকায় রাহিতা। রেগে কিছু না বলেই খানিকটা জোর মারে সব ফাজিল স্বপ্নিলের বাহুতে। ওকে মারতে দেখে শব্দ করে হেসে ফেলে স্বপ্নিল। হাসতে হাসতেই বলে, এই রাহি, এইটা কিন্তু একদমই ঠিক না। এইভাবে ভরা বিয়ে বাড়িতে বরকে মারতে লজ্জা করে না? কেউ দেখলে কি ভাববে বলো তো? এভাবে মেরে সবার সামনে আমায় নির্যাতিত পুরুষ প্রমাণ করতে চাইছো নাকি তুমি? উফ, আপনার শুধু ফাজলামো অসহ্য। বিরক্তিকর কণ্ঠে বলে রাহিতা। অতঃপর স্বপ্নিলের দিক চেয়ে সে নিজেও হেসে ফেলে কিছুক্ষণের মাঝে। দুজনের অনাগোচরেই দূর থেকে তাদের খুনসুটি দেখছিল একজোড়া চোখ। যে চোখে এতদিন দুজনের প্রতি শুধু তাচ্ছিল্য ও রাগ ছিল, আজ সে চোখে বিস্ময়। কিছুক্ষণ দুজনের পর্যবেক্ষণ করার মাঝেই যেন সীমা বেগম উপলব্ধি করলেন, জীবনে যা কিছুই হয় না কেন সবকিছুতেই ভাগ্যের অনেক বড় হাত থাকে। আমরা যেভাবেই জীবনটাকে সাজাই না কেন, শেষ মুহূর্তে সেটাই হয় যেটা বিধাতা তার কলমে লিখে রাখেন। স্বপ্নিল ও রাহিতার মন দুটিই যেন একে অপরের কাছে বিনিময় হওয়ার জন্যই তৈরি করছিলেন তিনি। ঠিক এ কারণেই এত কিছুর পরেও তারা ঠিকই এক হয়েছে। কেউ তাদের থামাতে পারেনি। দুজন যে নিজেদের অজান্তেই নিজেদের মায়ায় জড়িয়ে গেছে, এটা তারা না বুঝলেও সীমা বেগমের অভিজ্ঞ চোখে বুঝতে ভুল হলো না। দূর থেকে ওদের জন্য দোয়া করলেন তিনি। খানিকটা অস্ফুট স্বরে তার মুখ থেকে দুজনের জন্য নিঃসৃত হলো দুটি সুন্দর শব্দ, সুখে থেকো। বিয়ের অনুষ্ঠান শেষে ক্লান্ত শরীরে যে যার রুমে প্রস্থান করেছে সকালে। রুমে ঝুঁকে গা এলানোর উদ্দেশ্যে বিছানায় শুতেই স্বপ্নিলের চোখ পড়ল ওয়াশরুম থেকে বের হওয়া রাহিতার দিকে। বিষয়টাতে কিঞ্চিত মনক্ষুণ্ণ হলো ওর। আজ সারাদিনের ব্যস্ততায় মেয়েটাকে ভালো মতো লক্ষ্য করাও হলো না। ভেবেছিল রুমে এসে চুপিসারে ভালো মতন দেখবে ওকে, কিন্তু ওর পরিকল্পনায় এক বালতি জল ঢেলে দিয়ে ইতিমধ্যে গোসল সেরে বেরিয়েছে রাহিতা। সেদিক চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল স্বপ্নিল। তবে আয়নার সামনে দাঁড়িয়ে মধ্যখানে চুল মুছতে থাকা রাহিতার দিকে তাকিয়ে ওর মন ভালো হতে বেশিক্ষণ লাগলো না বৈকি। সদ্য স্নানকৃত ভেজা চুলের রাহিতাকে অত্যন্ত স্নিগ্ধ দেখালো। চোখ ও অন্তর উভয় শীতল হলো স্বপ্নিলের। কপালের উপর বাম হাত রেখে রাহিতার অগোচরে সরাসরি আপাদমস্তক পর্যবেক্ষণ করে মুগ্ধ হচ্ছিল সে। খানিক বাদে চুল ঝাড়া শেষ করে বিছানার দিকে তাকাতেই স্বপ্নিলকে এভাবে শুয়ে থাকতে দেখে কপাল কুঞ্চিত হয় রাহিতার। এতক্ষণ হলো রুমে এসেছে, অথচ কাপড় অবধি খুলেনি। সে কি ফ্রেশ হবে না, নাকি এভাবেই ঘুমিয়ে গেছে? ভাবতে ভাবতে বিছানার দিক এগোয় রাহিতা। ওকে এগিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে পড়ে থাকে স্বপ্নিল। ওর নড়চড় না দেখে আস্তে করে কপালের ওপর থেকে স্বপ্নিলের হাত সরিয়ে দেয় রাহিতা। চোখ জোড়া বন্ধ দেখে ভাবে সে ঘুমিয়ে গেছে, তাই আস্তে করে ডাকতে থাকে ওকে। স্বপ্নিলের মাথায় অদ্ভুত দুষ্টুমি চাপে। রাহিতার ডাক শুনেও সে চোখ খোলে না, কোনরূপ সাড়া দেয় না। এবার ডাকা ছেড়ে স্বপ্নিলের গালে হাত দিয়ে ডাকতে আরম্ভ করে রাহিতা। একটু ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পারত স্বপ্নিলের ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা সামান্য খুব অতিক্রম হয়। আচমকা রাহিতার হাতে টান পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে পড়ে যায় স্বপ্নিলের প্রশস্ত বুকের ওপর। বুকের মাঝে প্রবল বেগে চলা টিপ টিপ অনুভূতিতে শরীর অসাড় হয় রাহিতার।
স্তব্ধ সে নিজেকে সামলে স্বপ্নীলের বুকে দুহাত রেখে মাথা তুলতেই ওর চোখে পড়ে স্বপ্নীলের চোখ খোলা। সেই খোলা চোখে স্পষ্ট দুষ্টুমির আভাস, যা দেখে এতক্ষণের সবকিছু বুঝতে বিলম্ব হয় না রাহিতার। মুখ ফুলে উঠে পড়ে স্বপ্নীলের ওপর থেকে, শ্বাস নিয়ে তড়িঘড়ি করে সরে দাঁড়ায় মুহূর্তে। ওকে এভাবে সরতে দেখে জোরেই হেসে ফেলে স্বপ্নীল। হাসির মাঝেই ভ্রু নাচিয়ে বলে, তুমি তো দেখছি বেশ ভীতু, এত সহজেই ভয় পেয়ে গেলে। এগুলো কি ধরনের ফাজলামি স্বপ্নীল? আপনি কি কখনো ভালো হবেন না? কোমরে হাত নিয়ে চোখ পাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে আরেকটু হাসে স্বপ্নীল। বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়ে যায় রাহিতার পাশে। খানিকটা ঝুঁকে এসে মাথা দুদিকে নাড়িয়ে স্বাগতিক কণ্ঠে বলে, না। ওর সহজ স্বীকারোক্তিতে বিরক্ত হয় রাহিতা। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে সরে দাঁড়ায় ওর কাছ থেকে। সেদিক চেয়ে ফিচাল হাসে স্বপ্নীল। এমন সময় রাহিতা তাড়া দিয়ে বলে, এভাবে শুয়েছিলেন এতক্ষণ? আর কতক্ষণ এ আর কতক্ষণ এই কাপড়ে থাকবেন? তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হন। আচ্ছা। ওর কথা শুনে স্বস্তির শ্বাস ফেলে বিছানার দিক এগোয় রাহিতা। হঠাৎ কি মনে করে পেছন ফিরতেই স্বপ্নীলকে দেখে চমকে যায় সে। ফর্মাল পরিহিত স্বপ্নীল একধানে বোতাম খুলতে রাহিতার দিক তাকিয়ে। রাহিতা জানে স্বপ্নীল এখনও নির্ঘাত ফাইজলামের মুডে আছে, কিন্তু তবুও আজ স্বপ্নীলকে দেখে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মনের ভেতর। রাহিতার মন বলছে স্বপ্নীল ওকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। অন্তত স্বপ্নীলের চোখ আজকাল সে কথাই বলে। তবু রাহিতার ভয় হয়। পুনরায় স্বপ্নীলের কাছে প্রত্যাখ্যান হওয়ার ভয়ে মনের প্রশ্ন মনেই চেপে রাখে। স্বপ্নীলকে এখনো নিজের দিক তাকিয়ে থাকতে দেখে ওর গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক ঠোক ভিজিয়ে সে ইতস্তত কণ্ঠে বলে, কি সমস্যা? এখানে কাপড় খুলছেন কেন? বাথরুমে যান। ইতিমধ্যে স্বপ্নীলের শার্ট খোলা শেষ। রাহিতার চোখ সরিয়ে নেওয়া লাজুক আবরণে রেঙে যাওয়া গাল খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে সে। অতঃপর রাহিতার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে গলায় ঝুলোয় সে। পেছন ফিরে বাথরুমের দিক যেতে যেতে বলে, নিজেই চেঞ্জ করতে বলতে আবার নিজেই জিজ্ঞেস করছো কেন করছি? শার্টই তো খুললাম শুধু। আর তুমি এমন ভাব করছো যেন জীবনেও আমায় খালি গায়ে দেখোনি। স্বপ্নীলের কথায় রাহিতা অবাক হতেও ভুলে গেল এক মুহূর্তের জন্য। চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল, অসহ্য লোক। পরের দিন সকালে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল। এসবে নেই শুধু সীমা বেগম ও আমিরা। পরদিন সকাল হতেই তিনি স্বপ্নীলের নানিকে জানিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। হুট করে এভাবে চলে যাওয়ায় সবাই প্রশ্ন করলেও রাহিতা বিশেষ অবাক হলো না। সে বুঝেছে উনি কেন এভাবে চলে গিয়েছেন। হয়তো এর পেছনে রয়েছে তার অপারবোধ, নয়তো পশ্চাত্তাপ। কারণ যেটাই হোক, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু রাহিতা সবচেয়ে অবাক তখন হলো যখন শাশুড়ি তাকে সকালে ডেকে একটা খাম হাতে ধরিয়ে দিলেন। এটা কি মা? তোর জন্য উপহার সীমা দিয়েছে। সত্যি? রাহিতার কণ্ঠে বিস্ময়। তা দেখে দিলারা বেগম পুনরায় বললেন, অবাক হয়েছিস না? আমিও হয়েছিলাম যখন সকালে চলে যাওয়ার আগে হুট করে সীমা আমার কাছে এলো, এসে তোকে এটা দিতে বলল। তোদের বিয়েতে আসেনি, কিছু দেয়নি, তাই এটা তোকে দিতে বলল আজ। আমি চমকে যাই। হঠাৎ ওর সুমতি কিভাবে হলো আল্লাহ জানে। শাশুড়ির কথায় হেসে ফেলল রাহিতা। খাম নিয়ে রুমে এসে তা খুলতেই চোখে পড়ল 1000-5 টাকা। পরিপক্ক হাতের একটি চিঠি, তাতে এলোমেলোভাবেই লেখা, রাহিতা, তুমি যখন এ চিঠি দেখবে তখন আমি হয়তো তোমার সামনে থাকবো না। আসলে তোমার সাথে যেমন আচরণ করেছি, এরপর তোমায় কিছু বলার ভাষা আমার নেই। শুধু বলবো, আমার মেয়ের কৃতকর্মের জন্য আমি লজ্জিত। স্বপ্নীলের প্রতি এতদিনের খারাপ মনোভাব রাখার জন্য আরো বেশি লজ্জিত। ওকে ধন্যবাদ দিও আমার মৃত মেয়ের সম্মান রক্ষা করার জন্য, ওর রেখে যাওয়া অতীতের কথা কাউকে না বলার জন্য। তোমাদের বিয়েতে তো রাগের বশে যাইনি, তাই এ খামে সামান্য উপহার দিলাম দুজনের জন্য। পারলে কোথাও থেকে ঘুরে এসো। দুজন এভাবেই একে অপরের পাশে থেকো, সুখে থেকো। সীমা বেগমের চিঠি পড়ে নিমিষেই মন ভালো হয়ে যায় রাহিতার।
মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নিকট তাকে সঠিক বুঝ দেওয়ার জন্য। সে ঠিক করে এরপর ঢাকা গেলে একদিন তার সাথে দেখা করবে, মন খুলে কথা বলবে। এরই মাঝে স্বপ্নিল রুমে এলে তাকে চিঠি দেখায় রাহিতা। ওর হাতে চিঠি দেখে স্বপ্নিল ভ্রুকুচকে বলে, কিসের চিঠি এটা? এক মুহূর্তে স্বপ্নিলের চেহারার দিক তাকিয়ে রাহিতা ওর মতোই ফাইজলামির স্বরে বলে, লাভ লেটার পেয়েছি তো, সেটাই দেখছিলাম আর কি। রাহিতার বলতে দেরি, স্বপ্নিলের চিঠি ছিনিয়ে নিতে দেরি হলো না। চোখ মুখ শক্ত করে চিঠি হাতে নিতে নিতে সে বলে, তো আমিও একটু দেখি আমার বউকে চিঠি দেওয়ার সাহস কার হয়েছে। আনমনেই বলা স্বপ্নিলের কথায় বুক জুড়ে তোলপাড় হয় রাহিতার। বারবার কানে বাজে ওর বেখেয়ালি কথাগুলো। তবে ওর ভাবনা দীর্ঘস্থায়ী হওয়ার আগেই স্বপ্নিল চিঠি পড়ে অবাক সুরে বলে, আরে, সীমা খালামণি লিখেছে নাকি এটা? হুম। বাপরে, তার এত উন্নতি! কিভাবে হলো এসব রাহি? তুমি কিছু জানো? আমার তো মাথায় ঢুকছে না। মাথা নাড়িয়ে এক শ্বাস ফেলে স্বপ্নিলকে সব বলতে আরম্ভ করলো রাহিতা। সবকিছু শুনে অবাক হলো সে। মাথা নাড়িয়ে বলল, আমার পিছে এত কিছু হয়ে গেল আর আমিই জানলাম না। তুমি আমায় এত পরে জানালে রাহি, আগে জানালে না কেন? সরি, আপনাকে কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে টায়ার্ড হয়ে ভুলে গেছি। হ্যাঁ, তা তো ভুলেই যাবে। বলো যে আমায় শার্টলেস দেখে মাথা হ্যাং হয়ে গিয়েছিল তোমার। আমি কি বুঝি না নাকি? স্বপ্নিলের কথা শুনে ধাতস্থ হতে কিছুক্ষণ সময় নেয় রাহিতা। বুঝে ওঠে ঝগড়া করার জন্য কিছু বলার আগেই হাসতে হাসতে রুম থেকে চলে যায় সে। পেছনে ফেলে যায় এক লাজুক রাহিতাকে। স্বপ্নিলের কাজিনরা সব বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। এসবে উচ্ছ্বাসিত রাহিতা সবার সাথে ব্যস্ত কোথায় কোথায় যাবে সেসব নিয়ে আলোচনা করতে। এরই মাঝে হুট করে স্বপ্নিল আসে সেখানে। গম্ভীর মুখে জানায় ওদেরও আজকেই যেতে হবে। তার অফিসে একটা কাজ পড়ে গেছে। সে মাকেও জানিয়ে এসেছে, এখন রাহিতাকেও জানাতে এলো। কাজিন মহল এসব শুনে বেশ জোরাজোরি করে ওকে, তবুও কাজের ক্ষেত্রে স্বপ্নিল সিরিয়াস বলা চলে। তাই সে কারো কথার তোয়াক্কা না করে রাহিতাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা আজ বিকেলেই রওনা হব। দুপুরের খাবার খেয়ে রেডি থেকো। আমি জানি তোমার হয়তো মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই, ইটস আর্জেন্ট। স্বপ্নিলের মুখ দেখে আর কিছু বলার সাহস পায় না রাহিতা। সে বোঝে নিশ্চয়ই কিছু ঝামেলা হয়েছে, নয়তো স্বপ্নিল এভাবে হুট করে যেতে বলতো না। তাই মন খারাপ পাশে রেখেই রাজি হয় সে। সব ভাবনা ফেলে দুপুরের খাওয়া শেষে রুমে ঢুকতেই পায়চারি করতে থাকা চিন্তিত স্বপ্নিল চোখে পড়ে ওর। রাহিতাকে আসতে দেখে স্বপ্নিল এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলে, একটা ঝামেলা হয়ে গেছে রাহি। বাসায় পৌঁছে বিছানার এক কোণে এক মনমরা হয়ে বসে আছে রাহিতা। ওর মন খারাপের কারণ হলো রুমে ঢুকতেই স্বপ্নিল চিন্তাগ্রস্ত কণ্ঠে জানিয়েছে ওর অফিসে বড়সড় ঝামেলা হয়েছে, যার ফলে ওদের ঢাকা যেতেই হবে। তাই এখনই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে তাগিদ দিয়েছে সে রাহিতাকে। মন খারাপ করে রাহিতা ব্যাগ গোছাবে এমন সময় দিলারা বেগম এলেন ওদের রুমে। দুজনকে ডেকে বললেন, তোরা কি ব্যাগ গোছানো শুরু করেছিস? না মা, আমি মাত্রই জানালাম রাহিতাকে। এই তো গোছাবে এখনই। কেন, কিছু লাগবে তোমার? স্বপ্নিল জবাব দেয়। ওর কথায় দিলারা বেগম হাসি হাসি মুখে বলেন, আমি ভাবছিলাম আজ যাওয়ার দরকার নেই। স্বপ্নিল, তোর বোন তো জেদ ধরে বসে আছে, আজকে থাকবেই থাকবে। আর আমিও চাইছিলাম থেকে যেতে। এতদিন পর বাপের বাড়ি এসেছি, বিয়ের শেষ না হতেই চলে যাওয়াটা বিষয়টা কেমন দেখায় না? তোর কি যাওয়া খুব জরুরি? শাশুড়ির কথায় মুহূর্তে হাসির রেখা দেখা দেয় রাহিতার এতক্ষণের মেঘে ঢাকা মুখে। মনের উচ্ছ্বাস মুখে ফুটিয়ে সে নম্র স্বরে বলে, একদম ঠিক বলেছেন মা, আমিও যেতে চাইছিলাম না আজ। সবাই কত মজা করবে এখানে, আর আমরা কিনা এত জলদি ফিরে যাব। একটু থেমে আবার স্বপ্নিলের উদ্দেশ্যে বলে, শুনুন না, আজকে না গেলে হয় না? আমরা থেকে যাই না প্লিজ? আপনি কিন্তু বলেছিলেন আমায় ঘুরতে নিয়ে যাবেন। মা ও বউয়ের কথায় খানিকটা বিপাকে পড়ে স্বপ্নিল। তবু সে এখন নিরুপায়, কেননা অফিসের ঝামেলাটা এবার বেশ জটিল। তার ম্যানেজার বারবার ফোন করে বলছিল সকাল থেকে, এজন্যই এই সিদ্ধান্তটা নেওয়া। নয়তো স্বপ্নিলের নিজেরও মন চাইছিল না
এত দ্রুত এখান থেকে যেতে, তাই মায়ের উদ্দেশ্য বলে, এবার কোম্পানিতে একটা বড়সড় ঝামেলা হয়ে গেছে মা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ম্যানেজার। তাই আমার কালকে অফিসে যাওয়া ভীষণ প্রয়োজন। নয়তো আমার নিজেরও ইচ্ছা ছিল না এতদিন পরে সে এত দ্রুত চলে যেতে, কিন্তু এখন আর উপায় নেই। কি করব বলো? এরপর খানিকটা সময় নিয়ে কিছু একটা ভাবে স্বপ্নিল। হঠাৎ রাহিতার উদ্দেশ্যে বলে, এক কাজ করা যায়, আমি যেহেতু একেবারেই থাকতে পারবো না, তাই লাঞ্চ করেই ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। কিন্তু মা ও সামিরার তো যাওয়া ইম্পর্ট্যান্ট নয়। ওরা যখন থাকতে চাইছে তখন থাকুক এখানে। আর তুমিও চাইলে মায়ের সাথে এখানেই থাকতে পারো। তুমি কি থাকবে? স্বপ্নিলের কথা শুনে দিলারা বেগমও সায় দিলেন। রাহিতাকে বললেন, কথাটা কিন্তু খারাপ বলেনি স্বপ্নিল। ওর যদি একান্তই যাওয়া প্রয়োজন হয় তবে ও যাক আজকে, আমরা তিনজন কয়দিন পর যাবনি। এছাড়াও বাসায় রহিমা খালা তো আছেই, স্বপ্নিলের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাশুড়ির কথা শুনে আর চোখে একবার স্বপ্নিলের দিকে তাকালো রাহিতা। স্বপ্নিল ওর দিকেই তাকিয়েছিল, সে চোখে খানিকটা আকুতি, যেন সে চায় না রাহিতা থেকে যাক এখানে। কথায় আছে চোখ মনের কথা বলে, সে চোখে তাকিয়েই রাহিতাও যেন ঠিক বুঝে গেল স্বপ্নিলের মনের খবর। সিদ্ধান্ত নিল সে চলে যাবে স্বপ্নিলের সাথে, কেননা এখানে থাকার ইচ্ছে থাকলেও স্বপ্নিলকে ছাড়া একা একা তার মন কিছুতেই বসতো না। তাই সে নিজেও চায় না স্বপ্নিলকে একা যেতে দিতে। সব মিলিয়ে শাশুড়ির উদ্দেশ্যে সে বলে, মা, আমি ওনার সাথে বাসায় যেতে চাইছি। আমারও ভার্সিটি শুরু হবে 2 দিন পর। চাইলেও থাকতে পারছি না। আপনি আর সাবিরা থাকুন না, কয়দিন থেকে ধীরে সুস্থে আসুন। আমি না হয় পরে আবার আসবনি। কিন্তু তুই না থাকতে চাইছিলি রাহি, হঠাৎ আবার কি হলো? এখানেই থাক আমাদের সাথে, একা একা যেয়ে কি করবি বাসায়? আরে মা, ও তো কাউকে তেমন চিনেই না এখানে, থেকেও কি করবে? রাহি যখন যেতেই চাইছে বাসায়, তখন যাক না আমার সাথে। সমস্যা কই? তুমি আর শামু কদিন মজা করো, ওকে আমি পরে নিয়ে আসবো। মায়ের কথার বিপরীতে উত্তর দেয় স্বপ্নিল। রাহিতা তো রাজি হয়েই গেল, তাহলে মা এমন করছে কেন? ভেবে পেল না সে। অদ্ভুত। এদিকে স্বপ্নিল রাহিতার কথা শুনে বাইরে থেকে স্বাভাবিক থাকলেও মনে মনে হাসলেন দিলারা বেগম। দুজনের মন বিনিময়ে যে বাকি নেই বিষয়টি বুঝতে বেগ পেতে হয় না তার অভিজ্ঞ চোখের। মুখভঙ্গি স্বাভাবিক রেখে তিনি দুজনের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, তোরা দুটাই যখন যেতে চাইছিস তাহলে এটাই হোক। আমরা মা মেয়েই না হয় কদিন থেকে যাই, তোরা বাসায় যা। মায়ের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কথা বলে চলে যেতে গেলেন দিলারা বেগম। হঠাৎ কি মনে করে যেন থেমে গিয়ে বললেন, এই যে বৌমা, তোমার ভরসায় ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলেকে, ওর খেয়াল রেখো। শাশুড়ির কথায় লজ্জা পেল রাহিতা। আর চোখে পাশে তাকিয়ে দেখে মায়ের কথা শুনে ঠোঁটে হাসি নিয়ে স্বপ্নিল তাকিয়ে আছে ঠিক তারই দিকে। মা চলে যেতেই স্বপ্নিল ভ্রু নাচিয়ে বলে, কি বললো তোমার শাশুড়ি, শুনেছো তো? মনে থাকে যেন, মায়ের বৌমা। ওর কথা শুনে লজ্জার মাত্রা আরেকটু প্রবল হলো রাহিতার। খানিকটা এদিক ওদিক তাকিয়ে আর কোনো কিছু না বলেই দ্রুত পায়ে ওদের দুজনের ব্যাগ গোছাতে অন্যদিকে এগিয়ে গেল সে। লাঞ্চের পর বেরোতে হবে যে, দুজন বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ঢাকার আকাশে তখন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ ডাকছে একটু পর পর। এমন সময় বাড়ির দরজা লক থাকায় চমকে গেল স্বপ্নিল। বাসায় তো রাহিমা খালাকে রেখে গিয়েছিল তারা। হঠাৎ কোথায় গেলেন তিনি না বলে? এত বছরের বিশ্বস্ত তিনি কখনোই এমন করেন না, এজন্যই বাসা রেখে গিয়েছিলেন তার ভরসায়। কপালে ভাঁজ পড়ে স্বপ্নিলের। নিজের চাবি দিয়ে গেট খুলে বাসায় ঢুকতে ঢুকতে দারোয়ানকে ডাকলো সে। রাহিতাকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে গেটে দাঁড়িয়ে দারোয়ানের সাথে কথা বলার জন্য দাঁড়ালো সে। খানিক বাদে দ্রুত পদক্ষেপে চলে এলো দারোয়ান। স্বপ্নিলকে দেখে আরেকবার সালাম দিতেই সে জিজ্ঞেস করলো রহিমা খালা কোথায় গেছেন, তাকে বলে গেছেন কিনা। স্বপ্নিলের প্রশ্নে মাথা চুলকে বোকা হেসে দারোয়ান বলল, আসলে স্যার, রহিমা খালা সন্ধ্যায় গ্রামে চলে গেছে। তার ভাই নাকি অনেক অসুস্থ, দেখতে গেছে। তার ফোনে টাকা ছিল না, আমারে কয়ে গেছে আপনাদেরকে ফোন দিয়ে জানাই দিতে। বাসার চাবিও দিয়ে গেছে, আমি ফোন দিতে ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। দারোয়ানের সরল স্বীকারোক্তিতে স্বপ্নিল কি বলবে ভেবে পেল না।
গম্ভীর মুখে শুধু বলল, এরপর থেকে যেন এমন না হয়। অতঃপর দারোয়ানের থেকে চাবি নিয়ে বাসার ভেতরে ঢুকলো সে নিজেও। দরজা ভালোভাবেই লাগিয়ে দিয়ে উপরে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। মাত্রই ফ্রেশ হয়ে জামা পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়েছিল রাহিতা। আচমকা সে সময় কারেন্ট চলে যাওয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। ভয়ার্ত সে স্বপ্নীলকে না পেয়ে তারম স্বরে চিৎকার করে ওঠে। এর মধ্যে বিদ্যুৎ চমকে ওঠে যেন পরিবেশকে আরেকটু ভয়ঙ্কর বানিয়ে দিচ্ছে রাহিতার চোখে। এ ধোঁয়াশা অন্ধকারে রাহিতা কোন দিক যাবে ভেবে পেল না। ওর মনে পড়ল স্বপ্নীল তো নিচে আছে, এখনো হয়তো আসেনি উপরে, আর এখান থেকে তো ওর চিৎকারও শোনার কথা না। এখন কি হবে? ভয়ে চিন্তায় জমে যায় রাহিতা। কোনো মতে অনুমান করে দ্রুত পায়ে এগিয়ে যায় রুমের দরজার দিকে। আধার হারতে কিছুটা সামনে এগোতেই নরম অথচ শক্ত কোনো কিছুর সাথে বাড়ি খায় সে। ভয়ে আবারও মৃদু স্বরে চিল্লিয়ে ওঠে রাহিতা। পর মুহূর্তে অনুভব করে দুটি হাত ওকে টেনে নিয়েছে নিজের দিকে। কিছুক্ষণের মাঝেই রাহিতা নিজেকে উপলব্ধি করে স্বপ্নীলের প্রশস্ত বুকে। প্রায় সাথে সাথেই স্বপ্নীলের আওয়াজ কানে আসে। রাহি, ভয় পেয়েছো? এটা আমি। স্বপ্নীলের কণ্ঠে যেন প্রাণ ফিরে পায় রাহিতা। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মুখ বুজে পড়ে থাকে ওর বুকে। রাহিতার ভয় বুঝতে পেরে ওকে সামলানোর জন্য মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয় স্বপ্নীল। নরম সুরে বলে, এই মেয়ে, ভয় পাচ্ছ কেন এত? আমি আছি তো। জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যে। রিল্যাক্স। হিস। আপনি কখন এসছেন? আমার চিৎকার শুনেও আওয়াজ দেননি কেন? আমি কতটা ভয় পেয়েছি আপনি জানেন? ধীরস্বরে বলে রাহিতা। এদিকে ভয় ও লজ্জায় কণ্ঠ নেতিয়ে গেছে ওর। কিছুক্ষণ সেভাবেই অতিক্রম হলো। রাহিতা ভয়ে ওকে ছাড়তেও পারছে না। আবারও প্রথম এতক্ষণ স্বপ্নীলের বুকে লেপ্টে থাকতে বেশ লজ্জা ও অস্বস্তি হচ্ছে ওর। তবে রাহিতার লজ্জা লাগলেও স্বপ্নীলকে অতটা বিচলিত হতে দেখা গেল না। সে বেশ নির্বিকার ও স্বাভাবিক। মিনিট পাঁচেক অতিক্রম হওয়ার পরেও যখন কারেন্ট এলো না, তখন দ্বিধাগ্রস্ত রাহিতা স্বপ্নীলের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যে, তবে এখনো লাইট চালু হচ্ছে না কেন? রাহিতার প্রশ্নে স্বপ্নীলকে হাসতে দেখা গেল। হাসির ধমকে বুকটা হালকা কেঁপে উঠল ওর। সে খানিকটা ঝুঁকে রাহিতার কানের কাছে মুখ আনল। অতঃপর বেশ শান্ত অথচ রহস্যময় কণ্ঠে বলল, বাইরে বৃষ্টি, বাসায় আমরা দুজন একা। যদি আজ ইলেকট্রিসিটি না আসে তাহলে? স্বপ্নীলের প্রশ্নে এক শীতল স্রোত বয়ে গেল রাহিতার শির দ্বারায়। বিস্মিত সে হতভম্বয় ঝট করে সরে দাঁড়ায় স্বপ্নীলের বুক থেকে। রাহিতার হঠাৎ এভাবে সরে যাওয়ায় খানিকটা অবাক হয় স্বপ্নীল। ওর অগোচরেই রাহিতার বুকে দুরু দুরু হৃৎকম্পন বাড়তে থাকে। শ্বাস প্রশ্বাস পাল্লা দিয়ে ওঠানামা করে। শুষ্ক ঢোল গিলে রাহিতা ইতস্তত কণ্ঠে বলে, এমন কিছুই হবে না, এক্ষুনি লাইট এসে যাবে, আমি জানি। রাহিতার কথা বলার ধরনে হেসে ফেলে স্বপ্নীল। নিশ্চুপ কক্ষে ওর হাসির শব্দ আরেকটু লজ্জা পায় মেয়েটা। তবে অন্ধকারে একে অপরের চেহারা দেখে না যাওয়ায় কেউ কারো রিয়াকশন দেখতে পায় না। বাতাসে জানালার পর্দা সরে যায়। ক্ষিপ্ত মেঘের ঘর্ষণে বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলোতে এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয়। এই আবছা অন্ধকারেও দুজন অনুভব করে নিজেদের হৃদয়ে ছুটতে থাকা ভিন্ন ভিন্ন অনুভূতির জোয়ার। একজনের মনে যেখানে ভয়, লজ্জা ও উৎকণ্ঠা, সেখানে অপরজনের মনে নবপ্রেমের জোয়ার। বৃষ্টিস্নাত এ রাতে অনুভূতির সাগরে ভেসে যেতে যেন হিমশিম খাচ্ছে দুজনেই। মনের নিষিদ্ধ অনুভূতিগুলোকে নাড়া দিতেই প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হয়। বিদ্যুতের ঝলকানিতে যেমন এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে, ঠিক তেমনি বিকট গর্জনে ভয় পেয়ে পুনরায় স্বপ্নীলের কাছে যেতে বাধ্য হয় রাহিতা। চোখ মুখ খিচে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে প্রিয়তমকে। রাহিতার উৎকণ্ঠা বুঝে ওকে শক্ত করে বাহু বন্ধনীতে আবদ্ধ করে রাখে স্বপ্নীল। বেশ কিছুক্ষণ সময় দেয় শান্ত হওয়ার, তবুও রাহিতার কম্পন থামছে না। ওকে অভয় দিয়ে শেষমেশ স্বপ্নীল এক অদ্ভুত কাণ্ড করে বসে। ক্রমাগত চুলে হাত বুলানোর এক ফাঁকে হঠাৎ অতি
সন্তর্পণে খুব যত্নে এক গাঢ় চুমু খায় রাহিতার কপালে। প্রায় 2 মাস হতে চলল বিবাহিত জীবনের এই প্রথমবার স্বপ্নিলের উষ্ণ স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য হার্টবিট মিস করে রাহিতা। অনুভূতিতে আশার হয়ে যেন কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেল সে। আক্ষিদ্বয় একই সাথে ভালো লাগা ও বিস্ময় বড় হলো নিমিষেই। স্বপ্নিলের বুক থেকে মাথা তুলে উপরে তাকালো রাহিতা। না দেখিয়েও এ অন্ধকারে সে অনুভব করলো স্বপ্নিল মাথাটা ঝুঁকিয়ে রেখেছে এবং এখনো ওর দিকেই তাকিয়ে আছে ভালো আধারির খেলায়। একে অপরের মায়ায় মহাবিষ্ট হয়ে দুজনের মধ্যিখান দূরত্ব আরো খানিকটা ঘুচবে ঠিক এমন মুহূর্তে নিষ্ঠুরের মতো ব্যাঘাত ঘটালো ইলেকট্রিসিটি। লাইটের তেজ আলোয় কয়েক পল চোখ বন্ধ করে রাখলো দুজনে। পুনরায় চোখ খুলতেই যেন মস্তিষ্ক অবশেষে সজাগ হয়ে উঠল। এতক্ষণ যেটা দখল করেছিল আবেগ, সেই রেশ নিমিষেই কেটে গেল। অতঃপর মুহূর্তে একে অপরের থেকে ছিটকে সরে দাঁড়ালো দুজনে। লজ্জা ও অস্বস্তিতে ইতস্তত করতে লাগলো দুজনেই। বরাবর সব বিষয়ে মজা করার স্বপ্নিল যেন এবার খানিকটা দমে গেল। কিছুক্ষণ ভেবেচিন্তেও বলার মতো শব্দ খুঁজতে সক্ষম হলো না। নিজের কর্মকাণ্ডে সে নিজেই অবাক। যদিও একদিনে সে নিজেও বুঝেছে যে সে ধীরে ধীরে রাহিতার প্রতি বেশ ভালোই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তাই বলে হুট করে এভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা সচরাচর ওর সাথে ঘটে না। তবে রাহিতার সংস্পর্শে আসলে যেন সবকিছুই এলোমেলো হয়ে যায়। অতি কষ্টে পাথর হয়ে যাওয়া মনটাতেও যেন রং বেরঙের ফুল ফোটে। পুনরায় ভালোবাসার ভেলায় চড়তে মন সানন্দে রাজি হয়। অপরদিকে মস্তিষ্ক তা মানতে নারাজ। একবার প্রেমে ধোঁকা খেয়ে পুনরায় সে পথ মারাতে ভয় দেখায়। বারবার প্রশ্ন তোলে, আবারও যদি মনের বিনিময়ে মন না মিলে তবে কি করবে সে? এ ধাক্কা সামলানো যে বড্ড মুশকিল হয়ে যাবে স্বপ্নিলের জন্য। চোখ বন্ধ করে মন ও মস্তিষ্কের অদৃশ্য লড়াইয়ের সমাপ্তি ঘটায় স্বপ্নিল। তর্জনী ও বৃদ্ধাঙ্গুল কপালে রেখে কিছুক্ষণ ডোলে আবার চোখ মেলে। স্বাভাবিক চোখে তাকায় সামনে দাঁড়ানো লাজুক আবরণে মোড়া রাহিতার দিকে। যে পবিত্র মুখ দেখে স্বপ্নিলের নির্লজ্জ মনের আবারও চুমু খেতে মন চায়, কিন্তু মনের এসব লাগামহীন ভাবনা রাহিতাকে বুঝতে না দিয়ে গলা ঝেড়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সে বলে, অনেক রাত হয়ে গেছে, আবার অনেক খিদে পেয়েছে, চলো খাই। তোমার পাইনি? হ্যাঁ। মাথা নাড়িয়ে সায় দেয় রাহিতা। সত্যি খিদে পেয়েছে ওর। সেদিক চেয়ে স্বপ্নিল বলে, জানি করে এসে তোমায় রান্না করা কষ্ট দিতে চাইছিলাম না। বৃষ্টি বাদল না হলে খাবার অর্ডার দিতে পারতাম, কিন্তু এই বৃষ্টিতে ভিজে কেউ ডেলিভারি দিতে আসবে না। আরে কিসের কষ্ট, এটা কোনো ব্যাপারই না। আমি নিচে যাচ্ছি, দেখছি ফ্রিজে কিছু আছে কি নাকি। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে যেয়ে আটকে যায় রাহিতা। যদিও লাইট আছে তবুও ফাঁকা বাড়িতে এভাবে একা একা নিচে যেতে ওর ভয় লাগছে। কিন্তু সেটা স্বপ্নিলকে কিভাবে বলবে? এমনি একটু আগে যা হলো তাতে এখনো লজ্জার রেশ কাটেনি ওর। না জানি স্বপ্নিল কি ভেবে বসে। রাহিতা যখন নিজ ভাবনায় বিভোর তখন পেছন থেকে স্বপ্নিলের আওয়াজ কানে ভাসে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন মাঝপথে? পেছন ফিরে স্বপ্নিলকে আসতে দেখে মনে মনে বেশ খুশি হয় রাহিতা। যে খুশির রেশ ওর চোখে মুখে স্পষ্ট ভাসে। সে মাথা নাড়িয়ে কিছু না বলে পুনরায় হাঁটা আরম্ভ করে। নিচে নেমে সোজা রান্নাঘরে চলে যায় দুজনে। ফ্রিজ ঘেটে দুজনে খাওয়ার মতো যখন কোনো তরকারি পেল না তখন পিছন ফিরে স্বপ্নিলের উদ্দেশ্যে রাহিতা বলে, তরকারি তো নেই তেমন। রাহিমা খালা তো জানতেন না আমরা আসছি, আর উনি বাড়ি চলে যাবেন দেখে বোধহয় কিছু রাঁধেননি। এখন কি রান্না করব, কি খাবেন বলুন? ঝটপট হয়ে যাবে এমন কিছু বানাও তো। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে রাহি, একটা কিছু বানালেই হলো, পেট ভরার মতো। ঠিক আছে, খিচুড়ি খাবেন? ফ্রিজে বেগুন দেখলাম কয়েকটা, খিচুড়ি বেগুন ভাজি ও ওর সাথে ডিম ভাজি করলে কেমন হয়? বেস্ট হয়। বৃষ্টির দিনে খিচুড়ির চেয়ে ভালো কিছু হতেই পারে না। চলো তাড়াতাড়ি শুরু করো, আমিও হেল্প করছি তোমায়। স্বপ্নিলের কথায় মাথা নাড়িয়ে কাজ শুরু করে রাহিতা। চাল বের করতে করতে হেসে জিজ্ঞেস করে, কি হেল্প করবেন? আমিই করছি, লাগবে না আপনার কিছু করা। কেন, নিজের বউয়ের হেল্প করতে সমস্যা কোথায়?
এখানে লজ্জার তো কিচ্ছু নেই। আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে। আমি বেগুন কাটতে পারবো মনে হয়। দেখি, দাও তো এইদিকে। কথা বলতে বলতেই ফ্রিজ থেকে বেগুন বের করে ধুয়ে ফেলে স্বপ্নিল। রাহিতা খিচুড়ি চুলায় বসিয়ে এসে ওর সাথে বেগুন কাটতে আরম্ভ করে। দুজনে মিলে কথার ফাঁকে ফাঁকে বেশ খানিকটা কাজ এগিয়ে নেয়। কাটা শেষ, স্বপ্নিল সবেমাত্র হাত ধুয়েছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। হাত মুঠে সেদিক এগিয়ে যেতেই দেখে মা ফোন দিয়েছে। ফোন ধরতেই দিলারা বেগম বলেন, কি রে, বাসায় পৌঁছেছিস তোরা? একবার ফোন দিয়ে জানালিও না, আমার কি টেনশন হয় না? সরি মা, এইদিকে বেশ বৃষ্টি হচ্ছে তো। আমরা বাসায় পৌঁছেছি ঘন্টাখানেক হবে। ফোন দিতে যেয়ে ভুলে গেছিলাম। আচ্ছা, রাহি কোথায়? ওকে ফোন দে তো। কি খাবি তোরা আজ? রহিমাকে বল বানিয়ে দেবে। রহিমা খালার ভাই অসুস্থ, তাই গ্রামে চলে গেছে মা। বাসায় এসে জানতে পারি দারোয়ানের থেকে চাবি রেখে গেছে। তুমি চিন্তা করো না, আমরা ম্যানেজ করে নিচ্ছি। রাহিতা রান্না করছে, স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। স্বপ্নিল ফোন স্পিকারে দিতেই রাহিতা কথা বলে। হ্যালো মা, আপনার চিন্তা করার দরকার নেই। আমি চুলোয় খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন বেগুন ভাজা করব, সাথে ডিম ভাজা। এইটুকুই আজ ডিনারের জন্য বেশ হবে। বাহ, ভালো করেছিস তো। তা তুই একা একাই সব করেছিস নাকি? আমার বাদরটা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নাকি তোর সাহায্যও করছে? রাহিতা, তোমার শাশুড়িকে বলে দাও আমি বসে বসে খাওয়ার মানুষ নই, কাজ করে তবেই খাই। মায়ের কথার বিপরীতে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল স্বপ্নিল। ওর কথায় মুখ টিপে হাসল রাহিতা। শাশুড়ির উদ্দেশ্যে বলল, উনি আমায় হেল্প করছেন না, দুজন মিলেই করছি সব কিছু। আচ্ছা যাক, তাহলে তোরা রান্না বাড়া কর, কাল কথা হবে। রাখছি কেমন? আল্লাহ হাফিজ। কথা শেষ হতেই ফোন কেটে দিয়ে রাহিতার পাশে ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে স্বপ্নিল বলে, দেখেছো, বলেছিলাম না তোমার শাশুড়ি থাকলে এটাই জিজ্ঞেস করতো, এবং হয়েছেও তাই। আমার শাশুড়ি মা অনেক ভালো। মুচকি হেসে বলে রাহিতা। অতঃপর বেগুন মাখানো শেষ করে হাত ধুতে বেসিনে চলে যায় সে। হাত ধোয়ার মাঝে অনুভব করে নিজের ঠিক পেছনে কারো উপস্থিতি। ঘাড় ঘুরিয়ে স্বপ্নিলকে এভাবে পেছনে দাঁড়াতে দেখে চমকে ওঠে সে। কিন্তু স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে নিঃশব্দে পেছন থেকেই রাহিতার দু হাতের ওপর হাত রেখে ওর হাতে লেগে থাকা বাকি সাবানের ফেনাগুলো ধুয়ে দিতে দিতে বলে, আর শাশুড়ির ছেলে, তাকে কেমন লাগে তোমার? হঠাৎ স্বপ্নিলের এমন কাজে ও কথায় এতক্ষণ শান্ত হয়ে থাকা হৃদস্পন্দন আবারও বাড়তে থাকে রাহিতার। মনে মনে ভাবে মায়ের ছেলেকে তার কেমন লাগে। এটা ঠিক কিভাবে জানাবে তাকে, যদি স্বপ্নিল কিছু মনে করে। স্বপ্নিল তখন যতই সহজ হোক, রাহিতার সাথে যতই হাসি খুশি হয়ে মেলামেশা করুক, দিন শেষে তাদের সম্পর্কে এই একটা জায়গা কেন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কবে ওরা পুরোপুরি স্বাভাবিক একটা দম্পতি হবে সেটা রাহিতার জানা নেই। প্রত্যাখ্যানের ভয়ে না, সে নিজে থেকে আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতেও পারছে না। পাছে ভয় হয় যদি স্বপ্নিল আবারও মন ভেঙে দেয়। অ্যাটলিস্ট আজকের ঘটনার পর রাহিতা বুঝেছে স্বপ্নিল ওর প্রতি দুর্বল, কিন্তু সে এখনো বিষয়টা স্বীকার করতে প্রস্তুত নয়। তাই তো তখন এভাবে প্রসঙ্গ পাল্টে রাহিতাকে নিয়ে নিচে চলে এলো। স্বপ্নিল টের না পেলেও রাহিতা ঠিকই বুঝেছে, তাই সেও আর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ চলে এলো। দ্বিধান্বিত রাহিতার চিন্তাধারায় ব্যাঘাত ঘটল যখন মুখের ওপর ভেজা কিছুর উপস্থিতি অনুভব হলো। চোখ পিটপিটিয়ে সামনে তাকাতেই দেখে ওর মুখে হাতের পানি ছিটিয়ে দিয়েছে স্বপ্নিল। চোখ মুখ কুঁচকে রাহিতা সেদিক তাকিয়ে স্বপ্নিল ভ্রু নাচায়, যা দেখে বিরক্তের সহিত তাকাতেই ওকে ছেড়ে সরে দাঁড়ায় স্বপ্নিল। রাহিতা দাঁতে দাঁত চেপে বলে, শাশুড়ির ছেলে একটা আস্ত ফাজিল। এখন সরুন এখান থেকে, ডিম বেগুন ভাজতে হবে। খিচুড়িও প্রায় হয়ে গেছে, সময় নষ্ট হচ্ছে। রাহিতার কথায় সায় দিয়ে স্বপ্নিল নিজেও সরে গেল। অতঃপর দুজন মিলে গল্পের সাথে সাথে আজকের জন্য রান্নার আয়োজন সম্পন্ন করলো। খেতে বসে স্বপ্নিলের মনে হলো রাহিতার রান্নার হাত বেশ ভালো। এত সাধারণ খাবার, তবুও যেন দুজনে মিলে তৈরিতে করা আজকের খাবারের অন্যরকম এক পরিতৃপ্তি আছে। ভোজন রসিক সে সানন্দে পেট ভরে খেলো।
খাওয়া শেষ, সব গুছিয়ে রাহিতার হাত ধরে নিজেদের রুমের উদ্দেশ্যে চলল দুজনে। বিছানায় শুয়ে পাশে তাকিয়ে রাহিতার উদ্দেশ্যে স্বপ্নিল বলল, কাল সকাল 8টায় ডেকে দিও তো রাহি। খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যে বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। কাল সময় মতো অফিস পৌঁছানো খুব দরকার। আচ্ছা, আমি ডেকে দিব, এখন ঘুমিয়ে পড়ুন। তুমিও খাও। অতঃপর চোখ বন্ধ করতেই সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণে ঘুমে তলিয়ে গেল দুজনে। জার্নি শেষে ভরপেট, তাদের এখন একটা ভালো ঘুমের বড্ড প্রয়োজন। বৃষ্টি শেষে হালকা রোদের দেখা মিলেছে সকালে। জানালার পর্দা ভেদ করে সকালবেলা সেই আলো এসে উকিঝুঁকি দিল রাহিতার চোখে। পিটপিটিয়ে সদ্য ঘুম থেকে উঠে চোখ মেলে আস্তে ধীরে উঠে বসলো সে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখলো 7টা 5 বাজে। আস্তে ধীরে উঠে ফ্রেশ হতে চলে গেল সে। কাল জার্নি করার পর রাত হয়ে যাওয়ায় আর গোসল করেনি সে, তাই সকালে উঠেই ঝটপট গোসল করে নিল। এসব করে বের হতেই 7টা 45 বেজে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঝাড়ছে রাহিতা, ঠিক তখনই ওর মনে হলো ফোনের ভাইব্রেশন মৃদু শব্দ আসছে। তোয়ালে মেলে দিয়ে সন্দেহ মোতাবেক এগিয়ে গিয়ে নিজের ফোন চেক করলো সে। না, এখানে তো কোনো ফোন আসেনি। স্বপ্নিলের দিকের সাইড টেবিলে হেঁটে যেতেই আবারও ফোন বেজে ওঠায় এবার বিষয়টা স্পষ্ট হলো রাহিতার কাছে। স্বপ্নিলের ফোন সাইলেন্ট করা। এখান থেকে আওয়াজ আসছে বারবার। হাত বাড়িয়ে রাহিতা দেখে তুষার নামের একজন 6টা মিসড কল। রাতে ঘুমের ডিস্টার্ব না হওয়ার জন্য ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিল স্বপ্নিল, তাই রাহিতাকে ডেকে দিতে বলেছে সকাল সকাল। ঘড়িতে সময় দেখে এবার স্বপ্নিলকে ডাকে রাহিতা। বেশ কয়েকবার ডাকার পর যখন স্বপ্নিল ওঠে না, তখন রাহিতা বলে ওর ফোন এসেছে আর এটাতেই কাজ হয়। হুট করে চোখ মেলে তাকায় স্বপ্নিল। রাহিতার হাত থেকে ফোন নিয়ে কানে লাগাতেই কথা হয় ছেলেটার সাথে, যে পারতপক্ষে স্বপ্নিলের অফিসের ম্যানেজার। রাহিতা খেয়াল করে কথা বলার মাঝেই ক্ষণে ক্ষণে স্বপ্নিলের মুখ বেশি শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো কারণে ব্যাপক রাগান্বিত সে। কৌতূহলী রাহিতা কল কাটার পর কি হয়েছে জিজ্ঞেস করতেই যেন স্বপ্নিল রাগে ফেটে পড়ে। ফোনের রাগ ওর উপর ঝেড়ে বলে, 8টা 16 বাজে এখন। তোমায় বলেছিলাম না 8টায় আমাকে ডেকে দিতে? এখন রেডি হব কখন, খাবো কখন, আর যাবো কখন? একটা দিন ডেকে দিতে বলেছি, তাও করতে পারলে না তুমি। অনেকদিন পর স্বপ্নিলের এমন ধমকে অবাকের চূড়ান্তে পৌঁছে যায় রাহিতা। কষ্টে ওর চোখে পানি চলে আসে। সে তো ঠিক সময়ে ডেকেছিল স্বপ্নিলকে। সে নিজেই তো ফোনে কথা বলে এতগুলো সময় নষ্ট করলো। এটা কি রাগের মাথায় খেয়াল করেনি সে? রাহিতা নিজের পক্ষে কথা বলতে ধরে, চোখের পানি বের হতে দেয় না। চোখ মুখ শক্ত করে মুখ ফুটে বলে, একদম আমার উপর দোষ দেবেন না বলে দিচ্ছি। আমি ঠিক 8টাতেই আপনাকে ডেকেছি। আপনিই ফোনে এতক্ষণ সময় নষ্ট করলেন, আবার এখন শুধু শুধু আমার উপর রাগ ঝাড়ছেন। রাহিতার পাল্টা জবাব দেওয়ায় যেন রাগ আরেকটু বেড়ে গেল স্বপ্নিলের। তবে এবার আর জবাব না দিয়ে রাগে গজগজ করতে করতে দ্রুত পায়ে উঠে যায় সে। রাগের মাত্রা বোঝাতে ঠাস করে বাথরুমের দরজা লাগিয়ে বুঝিয়ে দেয় সে ক্ষেপে আছে। ফ্রেশ হয়ে বেরোতেই ওর কাপড় চোপড় বিছানার ওপর রেডি করে রাখা দেখেও কিছু বলে না স্বপ্নিল। তাড়াতাড়ি রেডি হয়ে বিনা নাস্তা করেই চলে গেল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার আগে রাহিতার সাথে আর একটা কথাও বলল না সে। ব্যস্ত হাতে কাকে যেন ফোন করে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাসা হতে। হঠাৎ স্বপ্নিলের এমন বদলে যাওয়া আচরণে অভিমান জন্মে রাহিতার ছোট্ট মনে। কই, সে তো কিছু করেনি, তবে কেন স্বপ্নিল ওর উপর এভাবে রাগ ঝাড়লো? ওর কি খারাপ লাগে না? আর তার চেয়েও বড় কথা, কিসেরই বা এত রাগ, এত ক্ষোভ জন্মালো স্বপ্নিলের মনে, যার কারণে সে এভাবে এত তাড়াহুড়ো করে ঢাকায় আসলো? হয়েছেটা কি ওর অফিসে? বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে স্বপ্নিলের চলন্ত গাড়ির দিক তাকিয়ে ভাবতে থাকলো রাহিতা। সকাল 10টা, বারান্দায় চুপচাপ বসে আছে রাহিতা। স্বপ্নিলের ওপর রাগে কিছু খায়নি সে সকালে। মনের মাঝে মুঠো ভরা অভিমান ও রাগ নিয়ে ফুঁসছে শুধু। কিছুক্ষণ আগে দিলারা বেগমের সাথে কথা হয়েছে তার। ওনারা আগামী পরশু আসবেন ঢাকায়, অর্থাৎ আরও 2 দিন স্বপ্নিলের সাথে একা থাকতে হবে বাসায়। এটা ভেবেই রাহিতার বিরক্ত লাগছে এখন।
যে আগ্রহ নিয়ে ও ঢাকায় এসেছিল স্বপ্নিলের সাথে, আজ সকালে করা আচরণে যেন সব মূর্ছা গেল। রাহিতা যতক্ষণ রাগে বিভোর ততক্ষণে ঘড়িতে 10টা 30 পেরিয়েছে। টুংটাং করে বেজে ওঠা মুঠোফোনের ধ্বনি ভেসে আসছে রুম থেকে। রুমে যে ফোন নিতেই দেখে স্বপ্নিলের নাম জ্বলজ্বল করছে স্ক্রিনে। যে নাম দেখে অভিমানের পাল্লা তরতর করে বেড়ে ওঠে, মাথা চাড়া দেয় রাগ। তাই কতক্ষণ বেজে ওঠে ক্লান্ত হয়ে একা একাই বন্ধ হয়ে যায় ফোন। কল কেটে যাওয়ার পর আরও 3বারের মতন ফোন দেয় স্বপ্নিল। রাহিতা তবুও ধরে না। মনে মনে স্বপ্নিলকে জ্বালিয়ে বেশ শান্তি পায় সে। নির্ঘাত অনেক বিরক্ত হয়েছে লোকটা। ঠিক হয়েছে, মনে মনে ক্রূর হাসে রাহিতা। মিনিট 5 অতিক্রম হয়, কলিং বেল বেজে ওঠে। রাহিতা চমকায়। এ সময় আবার কে আসলো? স্বপ্নিল না অফিসে? ও আবার চলে আসেনি তো? কিন্তু অফিসে তো অনেক জরুরি কাজের কথা বলল স্বপ্নিল। এত তাড়াতাড়ি আসার কথা না। তবে কে? ভাবতে ভাবতে মেইন দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করে বাহিরে কে। দারোয়ানকে দেখে আরেকটু অবাক হয়। দরজা খুলে দিতেই রাহিতাকে দেখে সালাম দেয় দারোয়ান। নম্র হেসে একটা বক্স হাতে দিয়ে বলে, ম্যাডাম, এটা আপনার জন্য। এটা কি? সালমান ভাই। তা তো জানি না, একজন ছেলে আসছিল একটু আগে, এটা দিয়ে গেল। এরপর স্বপ্ননীল স্যার ফোন দিয়ে বলল আপনারে দিয়ে যাইতে। দারোয়ান মাথা চুলকে বলে, আর কথা না বাড়িয়ে ওনার থেকে বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দেয় রাহিতা। সোফায় বসে কৌতূহলের সাথে বক্সটা খুলতেই চোখে পড়ে ভেতরে পার্সেল। মনে হয় কোনো খাবার, অন্তত ভেতর থেকে আসা সুঘ্রান্ত তাই বলছে। পার্সেলটা খুলতেই চোখে পড়ে একটি চিরকুট। তাতে গুটিসুটি অক্ষরে ছোট্ট করে লেখা সরি। রাহিতার এবার আর বুঝতে বাকি রয় না এটা কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন। একই সাথে স্বপ্নিলের দেওয়া চিরকুট ও খাবার দেখে এতক্ষণে মন খারাপ যেন নিমিষেই কয়েকগুণ হালকা হয়ে গেল। সবেমাত্র খাবারের প্যাকেট খুলেছে রাহিতা, সে সময় পুনরায় স্বপ্নিলের ফোন আসে। এবার আর রাগ দেখায় না রাহিতা। কোমল সে স্বপ্নিলের নিকট থেকে একটু যত্ন পেয়েই গলে যায়। ফোন না ধরে থাকতে পারে না আর। ফোন ধরতেই ওপাশ থেকে স্বপ্নিলের বিচলিত কণ্ঠস্বর ভেসে আসে তৎক্ষণাৎ। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? স্বপ্নিলের প্রশ্নে অদ্ভুত ব্যাকুলতা ও অস্থিরতা টের পায় রাহিতা। তবু শান্ত স্বরে বলে, এমনি। আপনার কি সমস্যা? এত ফোন দিচ্ছিলেন কেন? এমনি মানে? তুমি এতক্ষণ ইচ্ছে করে আমার ফোন ধরছিলে না? মজা করছো আমার সাথে? মজা করবো কেন? সবসময় আপনার ফোন ধরতে বাধ্য নই। অবশ্যই বাধ্য তুমি। দাঁতে দাঁত চেপে বলে স্বপ্নিল। ভেবেছিল এবার ফোন দিয়ে ভালোভাবে কথা বলবে রাহিতার সাথে, সকালের আচরণের জন্য সরি বলবে। কিন্তু এখন মেয়েটার তেড়া উত্তর শুনে নিজেরই মেজাজ আবার ক্ষিপ্ত হচ্ছে। রাহিতা উত্তর না দেওয়ায় স্বপ্নিল নিজেও ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে এবার নরম কণ্ঠে বলে, বাসায় কেউ নেই, তোমায় একা রেখে এসেছি। এদিকে তুমি আবার ফোন দেওয়ার পরও ধরছিলে না। আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম তুমি জানো? কেন এমনটা করলে রাহি? রাহিতা এবারও চুপ রয়। তবে এবার তার অনুভূতি ভিন্ন। এখন সে উপলব্ধি করে স্বপ্নিলের তখনকার বিচলিত হওয়ার কারণ। সে ওর জন্য একটা চিন্তা করছে, ওর খেয়াল রাখছে, বিষয়টা হৃদয় জুড়ে দেয়। রাহিতা নিচু স্বরে বলে, সরি, আর করবো না এমন। তৎক্ষণাৎ পর রাহিতার স্বাভাবিক কণ্ঠ শুনে স্বস্তির শ্বাস ফেলে স্বপ্নিল। সে নিজেও স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, খাবার পেয়েছো? হ্যাঁ, মাত্রই পেলাম। তাহলে খেয়ে নাও। আচ্ছা, আপনি? এখনো মুড অফ? নির্বিকারভাবে প্রশ্ন করে স্বপ্নিল। রাহিতা একবার ভাবলো বলবে এখনো রেগে আছে স্বপ্নিলের ওপর, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো এমনটা করা ঠিক হবে না। স্বপ্নিল অফিসের ঝামেলায় কদিন কেমন অস্থিরতায় দিন কাটাচ্ছিল সেটা রাহিতা বেশ ভালোই দেখেছে। সকালে যদিও স্বপ্নিলের ওপর রাগ হয়েছে, তবুও বিচক্ষণ রাহিতা বোঝে কারণ ছাড়া হুট করে স্বপ্নিল এমনটা করবে না। তাই তো এত কিছুর মাঝেও স্বপ্নিল ঠিকই মনে করে ওর জন্য খাবার পাঠিয়েছে, সাথে ছোট চিরকুট। তাই এ মুহূর্তে আর মনোমালিন্য বাড়ানোর ইচ্ছা হলো না রাহিতার। কিছুক্ষণ চুপ থেকে স্বপ্নিলের উদ্দেশ্যে সে বলে, খেয়েছেন?
হ্যাঁ, মাত্র খেলাম। তুমিও খেয়ে নাও এখনই। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে বসে আছি? রাহিতার প্রশ্নে স্বপ্নিল হাসে। সে বলে, এতদিন তোমার সাথে থেকে তো এতটুকু চিনিই তোমায়। এর আগেও একদিন আমাদের ঝগড়া হয়েছিল। ওই দিন তুমি রাগ করে খাওনি। আমি খেয়াল করেছি। এটা তোমার অনেক বাজে অভ্যাস রাহি। এই অভ্যাস ছাড়ো। কতক্ষণ খালি পেটে আছো সেই খেয়াল আছে তোমার? স্বপ্নিলের কথার বিপরীতে রাহিতা আস্তে করে বলে, এখন থেকে আমি যতবার রাগ করে না খেয়ে থাকবো, আপনি কি ততবার আমার জন্য খাবার পাঠাবেন? রাহিতার এহেন বোকা বোকা প্রশ্নে জোরে হেসে ফেলে স্বপ্নিল। ওর হাসির আওয়াজে ফোনের ওপরে লজ্জায় মিয়ে যায় রাহিতা। সে কি মনের কথা বলে ভুল কিছু বলেছে? স্বপ্নিল নিশ্চয়ই এখন মজা নিবে। রাহিতার ভাবনার মাঝে স্বপ্নিল কিছু বলবে তার আগেই ওর ম্যানেজার চলে আসে রুমে। তাই আর কথা বলার সুযোগ পায় না স্বপ্নিল। পরে কথা বলছি বলে ফোনটা কেটে দেয়। এদিকে স্বপ্নিলের হুট করে ফোন কেটে দেওয়ায় খানিকটা মিয়ে যায় রাহিতা। ভাবে ওর সেই প্রশ্ন করাটা উচিত ছিল না হয়তো। মনে হয় স্বপ্নিল ইতস্তত বোধ করেছে, যার ফলে এভাবে ফোন কেটে দিল। মনে মনে হতাশ হয়ে খাবারের প্যাকেট খোলে রাহিতা। দুটো চিকেন স্যান্ডউইচ পাঠিয়েছে স্বপ্নিল। তা দেখে প্রশস্ত হাসে রাহিতা। ও একদমই ভারী নাস্তা করতে পারে না সকালে। এই বিষয়টাও খেয়াল করেছে স্বপ্নিল। ভাবতে অন্যরকম ভালো লাগে। মিটিং রুমে অফিসের সদস্যদের সাথে বসে আছে স্বপ্নিল। তার অধীনে কাজ করা এক কর্মচারী তাদের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এক বড় বিদেশি কোম্পানির সাথে ডিল করার জন্য স্বপ্নিলদের কোম্পানির যে প্রেজেন্টেশন রেডি করেছিল, তা ওই ব্যক্তি আরেকটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে ফাঁস করে দিয়েছে। জুবাইর নামক সেই ব্যক্তি মূলত ওই কোম্পানির স্পাই হিসেবে কাজ করছিল, যা কিছুদিন আগেই জানতে পারে স্বপ্নিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, যার ফলে সব মিলিয়ে এ ব্যাপারে বেশ বিপাকে পড়েছে স্বপ্নিলের কোম্পানি। এ স্বল্প সময়ে কিভাবে সব সামাল দিবে ভেবে পাচ্ছে না কেউ। সে বিষয়ে আলোচনা করতেই কোম্পানির সব গুরুত্বপূর্ণ পোস্টের মেম্বারদের নিয়ে আজকের এই মিটিং। সবার আলোচনা শেষে ঠিক করা হলো ওরা যে সরাসরি ওই বিদেশি ডিলারদের সাথে দেখা করবে এবং এ বিষয়ে কথা বলবে। উপায় না পেয়ে শেষমেশ স্বপ্নিল নিজেও রাজি হয়। ম্যানেজার জিজ্ঞেস করে সব ঠিকঠাক করে কবেরকার ফ্লাইট বুক করবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে স্বপ্নিল বলে সামনের সপ্তাহের টিকিট বুক করতে। একই সাথে ওর সাথে যারা যাবে তাদের উদ্দেশ্য জিজ্ঞেস করে। কারো কোনো সমস্যা নেই তো? না স্যার, আমাদের যেহেতু ভিসা করাই আছে তাহলে সামনের সপ্তাহে গেলে কোনো প্রবলেম হবে না। সবাই গোছগাছও করতে পারবো। তাহলে আজকের মিটিং এখানেই শেষ। যে যার মতো কাজ হ্যান্ডেল করুন। আর যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি দেখে নেব। ওকে স্যার, আমরাও চাই ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হোক।